আসন্ন আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে আর্টসের সোশ্যাল সায়েন্সের টপিকের ওপর আমরা ভূগোলের আজকে যে টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে ভূমিরূপ গঠনের বিভিন্ন প্রক্রিয়াসমূহ। ভালো করে দেখো, আপার প্রাইমারিতে সোশ্যাল সায়েন্সে ভূগোল আর ইতিহাস মিলিয়ে 60 নাম্বার থাকে। সেই 60 নাম্বারের মধ্যে এই ভূমিরূপ গঠন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। তো এই টপিকটা প্রচুর ইনফরমেশান নিয়ে, এত ইনফরমেশান, এই ইনফরমেশানগুলোকে না খাতায় ভালো করে টপিক ওয়াইজ যদি নোট ডাউন না করো, মনে রাখাটা একটু মুশকিল হয়। ঠিক আছে, তাহলে আজকে যে টপিক বললাম না, যে বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়া, তাহলে প্রক্রিয়া বলতে কি, একটা হেডিং করে নাও, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। জাস্ট হেডিং করো একটা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। মঙ্গলবার দিন এই ক্লাসটা একটু সমস্যা হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম, ভেবেছিলাম রেকর্ডিং দিয়ে দেবো, তারপর ভাবলাম না, লাইভই এটাকে নোট ডাউন মানে করিয়ে দিই, তাহলে কোনো কোশ্চেন ডিসকাস বা যদি প্রশ্ন থাকে তোমাদের তাহলে তোমরা করতে পারবে। দেখো, একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে এই জলের ওপর, জল বলতে কি মেনলি সমুদ্র আর বেশি বৃহৎ নদ নদীর কথা আমরা মনে করি, মোটামুটি মানে সমুদ্রের কথাই মনে করা হয়। তাহলে সমুদ্রের ওপর কোনো ভূমিরূপের কোনো ব্যাপার থাকছে না। তাহলে ভূমিরূপ বাকি যে 1% বা 1% ঠিক নয়, এক অংশ যে ভূমি আছে বা স্থল আছে, সেটাই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে পরিবর্তিত হয়। তার উপর বনাঞ্চল যেমন আছে, তার উপর মরুভূমি রয়েছে, পাহাড় রয়েছে, সমভূমি রয়েছে, উপত্যকা রয়েছে, বিভিন্ন রয়েছে, কিন্তু ভূমির রূপটা বিভিন্ন স্থান ভিত্তিতে বিভিন্ন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে পরিবর্তিত হয়। আজকের টপিক এটাই, যে এই যে ভূমিরূপ গঠিত হচ্ছে কি কি ভাবে। দেখো, এই এই প্রক্রিয়াগুলোকে আমরা না 3টে ভাগে ভাগ করব। খুব ভালো করে দেখো, আমরা 3টে ভাগে ভাগ করবো, ঠিক এইভাবে লিখে রাখো, মনে রাখতে সুবিধা হবে। একটা প্রক্রিয়া হচ্ছে, ভালো করে নোট ডাউন করো, পার্থিব। পার্থিব, ওকে, যাকে ইংলিশে কি বলা হয়, টেরেস্ট্রিয়াল। ওকে, লিখতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে মহাজাগতিক। মহাজাগতিক। আর 3 নম্বর নোট ডাউন করো, যেটা আমাদের দ্বারা সৃষ্ট, অর্থাৎ মনুষ্য সৃষ্ট। মনুষ্য সৃষ্ট। দেখ, আমাদের এই যে চ্যাপ্টারটা, টোটাল আলোচনাটা মানে মানে সীমাবদ্ধ থাকবে এই পার্থিব গঠনের ওপর। অর্থাৎ পার্থিব বলতে যেটা আমরা কোনো কিছু করি না, যে পৃথিবীতে প্রকৃতির দ্বারাই সম্পূর্ণ পরিচালিত। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতিতে বিভিন্ন ঘটনা যখন আমাদের পরোক্ষ হস্তক্ষেপে বলবো না, আমরা নিজেরা কোনো ডিরেক্ট করছি না, আমাদের যে মানুষদের ওপর কোনো মানুষদের কোনো এফেক্ট নেই, কিন্তু মানুষদের একটা, এখন যেহেতু দূষণ বা গ্লোবাল ওয়ার্মিং, টেম্পারেচার চেঞ্জ, এগুলো আমাদের তো একটা পরোক্ষ একটা আমরা দায়ী। তো প্রত্যক্ষ দায়ী বলবো না, পরোক্ষভাবে আমরা দায়ী। এই দায়ী হওয়ার কারণে এই পার্থিবের ওপর আমরা মানে হস্তক্ষেপ করি না, কিন্তু কিছুটা একটা দায়ী থেকে যায়। তাহলে এই পার্থিব বলতে কোনগুলো, সেগুলো আলোচনা করব। এবার তার আগে আলোচনা করে ফেলি মহাজাগতিক আর মনুষ্য সৃষ্ট। মহাজাগতিক বলতে কি, এমন কোনো গোটা মহাবিশ্বে অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারি না। ধরো হঠাৎ করে কেন কোন নক্ষত্রে কোন উল্কা পৃথিবী বৃষ্টি এসে যদি পড়ে, তার দরুন যদি কোনো ভূমিরূপের পরিবর্তিত হয়, এর আমাদের কাছে কোনো প্রপার রিজন বা কোনো স্থান কাল পাত্র থাকে না। অর্থাৎ আমরা বলতে পারবো না যে কখন কোন উল্কার কারণে কোন কোন একটা পাথর খণ্ডের দ্বারা কোন ভূমিরূপ সৃষ্টি হয়েছে। তাই এই মহাজাগতিক পার্টটা, যেটাকে আমরা বলতে পারি এক্সট্রা টেরেস্ট্রিয়াল, এই পার্টটা নিয়ে আলোচনা আমি করছি না, কেন এটা কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়বে না, কেন এটাকে কোনো আলাদাভাবে স্থান দেওয়া যায় না। এবার লাস্ট পার্ট কি, মনুষ্য সৃষ্ট। এই মনুষ্য সৃষ্ট বলতে অ্যাকচুয়ালি কোনটা, দেখো আমরা একটা বন বন জঙ্গল দেখতে পাচ্ছি একটা অঞ্চলে, সেই বন অঞ্চল এটা হচ্ছে প্রকৃতি সৃষ্টি। এই বনাঞ্চলকে আমি কেটে ফেললাম, এই কেটে ফেলে সেখানে তার মধ্যে দিয়ে একটা রাস্তা করে ফেললাম। রাস্তার এক সাইডে বন থাকলো, রাস্তার আর এক সাইডে বললাম এখানে হচ্ছে নগর তৈরি করব। তো একটা নগর ডেভেলপ, একটা প্লট ডেভেলপ করে ফেললাম, যেটা হয়েও থাকে। যারা কলকাতার রাজারহাট, নিউটাউন দেখেছো, ওখানে একটা টাইমে, বা সল্টলেক দেখেছো, সেখানে একটা টাইমে জলাভূমি ছিল। রামসার সাইটের আওতাধীন পূর্ব কলকাতা জলাভূমি,
সেই জলাভূমি আস্তে 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 কি হচ্ছে, গৃহ নির্মাণ করে একটা প্লট সেক্টর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা আমাদের প্রাকৃতিক যে ভূমিরূপ সেটা পরিবর্তিত করে আমরা নিজের মতো করে চেষ্টা করছি। এই যে ব্যাপারটা সেটা মনুষ্য সৃষ্ট, এটাও জিওগ্রাফিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় না। এটা মনুষ্য সৃষ্ট ভূমিরূপটাই বলতে পারি যে প্রকৃতির বিরুদ্ধে একটা তৈরি। কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা পার্থিব। ভালো করে দেখবে এইটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এই পার্থিব যে প্রক্রিয়াগুলো, এটাই আমাদের সিলেবাসে রয়েছে, এটাই পড়তে হবে। কটা ভাগে ভাগ করতে পারি কেউ বলতে পারবে? যারা মোটামুটি 9, 10, 11, 12-এর জিওগ্রাফিটা খুব ভালো করে পড়েছো তারা কিন্তু বলা উচিত, বা কেউ যদি টিউশন পড়িয়ে থাকো, 11-এর টিউশন বা 9-এর টিউশন, 9, 10, 11, 12, তারা কিন্তু বলতে পারবে। কারো কোনো আইডিয়া আছে? গাছে গাছে যখন ক্লাস করছো, এই যে ভূমিরূপ কটা ভাগে ভাগ করতে পারি? আইডিয়া, এনি আইডিয়া? যেগুলো যেগুলো সঞ্চয় কাজ বা ক্ষয় কাজের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, সঞ্চয় কাজ, ক্ষয় কাজ যেটা বললে একদম ঠিক বলেছো। কিন্তু এই যে সঞ্চয় ক্ষয় লেখাবো, এটা অনেক মানে পরে আসছে। তাহলে মেন দুটো ভাগ, একটা লিখে রাখো অন্তর্জাত, বহির্জাত। অন্তর্জাত, অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। একটা অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। বহির্জাত প্রক্রিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো বেশি কম এইভাবে হয়তো বলা ঠিক নয়। অন্তর্জাত একটু ডিসকাশনের ব্যাপার আছে, অন্তর দিয়ে কোশ্চেন কম আসে। বহির্জাত দিয়ে কোশ্চেন বা এই টপিকটাই কন্টিনিউ হবে বেশ কিছু ক্লাসে, কারণ এখান থেকেই টপিকটা শুরু। দেখো এই অন্তর্জাত প্রক্রিয়া আগে ভাগ আলোচনা করে নিই। দেখো যারা আমার ক্লাস আগে কোনো না কোনো ব্যাচে করেছে তারা জানো আমি ছক করে লেখাতে পছন্দ করি। একটু ছক করে লিখে নাও, দেখবে মনে থাকবে খুব ভালো। এই যে অন্তর্জাত প্রক্রিয়া মোটামুটি দুভাবে হয়। ঠিক আছে? একটা নোট ডাউন করো, একটা ধীর গাঠনিক আন্দোলন। নোট ডাউন করবে, ধীর গাঠনিক আন্দোলন অর্থাৎ যে প্রক্রিয়াটা আচ্ছা একটা জিনিস আলোচনা করে নেওয়া ভালো, প্রথমেই ডিসকাস করে নিই। এখনো তোমাদের মনে প্রশ্ন আছে যে স্যার এই অন্তর্জাত আর বহির্জাতটা কাকে বলে? অন্তর্জাত কি, যাকে ইংলিশে বলতে পারি এন্ডোজেনেটিক প্রসেস। এটার অন্তর্জাত বলতে কি, একটা পৃথিবীতে একটা গোলকাকার পৃথিবীর গঠন আমরা প্রথম ক্লাসেই ডিসকাস করে নিয়েছি। তাহলে পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন সংগঠিত কারণে ভূমিরূপ সৃষ্টিকারী যে প্রক্রিয়া হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। কথাটা বোঝা গেল? যেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে। তাহলে এই অভ্যন্তরে কি হতে পারে যার জন্য ভূমিরূপে পরিবর্তিত হয়? সেটা হচ্ছে আন্দোলন বা কম্পন। ধীর গাঠনিক আন্দোলন বলতে যেটা খুব ধীরে সুস্থে বা টাইম সাপেক্ষ, হ্যাঁ কি না? আর আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে আকস্মিক গাঠনিক আন্দোলন। ওকে, ভালো করে লিখে না, আকস্মিক গাঠনিক আন্দোলন। ওকে, আকস্মিক গাঠনিক আন্দোলন মনে থাকবে। একটা ধীর গাঠনিক, আকস্মিক গাঠনিক। তাহলে আকস্মিকের কি মনে হয়? যেটা আমরা জানি না, যেটা বুঝি না, হঠাৎ করে হয়ে যাচ্ছে। কি এক্সাম্পল হতে পারে বা কি মনে হতে পারে? বলা বলা একটু। ভূমিকম্প। ভূমিকম্প, পারফেক্ট, একদম সুন্দর, একদম পারফেক্ট এক্সাম্পল। লিখে নিতে পারো দুটো এর ভাগ বলতে পারি বা দুটো এর এক্সাম্পল বলা চলে। লিখে রাখো, একটা হচ্ছে ভূমিকম্প আর একটা কি অগ্নুৎপাত বলতে পারি, কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। অগ্নুৎপাত মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আর ধীর গাঠনিকের বলতে কি, এই ধীর গাঠনিকের ভাগ কিছু রয়েছে, ছোট ছোট করে পারলে লিখে নাও, অতটা ইম্পর্টেন্ট নয়, অতটা ইম্পর্টেন্ট না, বা এর টপিকটা আমাদের নেই, আমাদেরকে সিলেবাসে নেই বা পড়তে হবে না। তবু লিখে রাখো যে মহীভাবক আন্দোলন, কথাটা শুনে থাকবে যারা ভূগোল পড়েছ। মহীভাবক আন্দোলন, আন্দোলন। তারপরে নোট ডাউন করবে গিরিজনী আন্দোলন। আন্দোলন মোটামুটি এই দুটো। এছাড়া নোট ডাউন করে নিতে পারো যে সমস্থিতিক সঞ্চালন। ছোট্ট করে নিচে নোট ডাউন করো, আমার লেখার জায়গায় একটু সংকুলন রয়েছে, যে সমস্থিতিক সঞ্চালন মনে থাকবে। তাহলে এই তিন ধরনের আন্দোলন কিন্তু ধীর গাঠনিক, যেটা চলে প্রসেসটা হয় কিন্তু বড় ধীরে হয়। ওকে,
যেটা আমরা যখন ভূমিকম্প টপিকটা পড়বো তখন এইগুলো একটু আলোচনা করে নেব। এই গেল অন্তর্জাত। তাহলে এই প্রক্রিয়াগুলো বেশিরভাগটাই কিন্তু প্রতিটাই প্রকৃতিজাত, কিন্তু হঠাৎ করে পৃথিবীর আভ্যন্তরে হয় যেটা আকস্মিক, আর হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয় কিন্তু পৃথিবীর আভ্যন্তরে, সেটা হচ্ছে ধীর কাঠনিক। বুঝছে? এবার চলে এসো খুব ইম্পর্টেন্ট, বহির্জাতর কি কি ভাগ। এই বহির্জাতকে তিনটে ভাগে ভাগ করতে পারি। এই বহির্জাতকে আমরা তিনটে ভাগে ভাগ করি, খুব ভালো করে নোট ডাউন করবে। আমরা ভাগ করছি কিন্তু বহির্জাতকে কি কি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা নোট ডাউন করো, অবরোহণ। অবরোহণ, তারপরে নোট ডাউন করবে আরোহণ, তারপর নোট ডাউন করবে আরোহণ। এই একটা পেজের মধ্যেই অনেকগুলো আলোচনা কিন্তু হয়ে যাচ্ছে। আরোহণ, আর একটা নোট ডাউন করো জৈবিক প্রক্রিয়া। দেখো, একটা অবরোহণ, একটা আরোহণ, আর একটা কি জৈবিক প্রক্রিয়া। মনে থাকবে, অবরোহণ, আরোহণ, আর একটা জৈবিক প্রক্রিয়া। এই যে অবরোহণ আমি বলছি, ভালো করে শুনবে, যে অবরোহণ বলছি, অবরোহণ আবার করকম হয় বলা যাবে। অবরোহণ কিন্তু তিন রকম, নোট ডাউন করে নাও। এই অবরোহণকে আবার তিনটে ভাগ করা যায়। কি কি? যেটা অঙ্কিতা প্রথমেই বলছিলে, ক্ষয়। ক্ষয় বলছিলে তো, ক্ষয়টা এতটা পড়াছে, ক্ষয়, পুঞ্জ ক্ষয়, পুঞ্জ ক্ষয়। ওকে। আর থার্ড নোট ডাউন করে নাও যে আবহবিকার। আবহবিকার নামটা শুনেছো তোমরা? শোনা উচিত কিন্তু, একটু রেসপন্স করবে। আবহবিকার শুনেছো তো? এগুলো প্রত্যেকটা হ্যাঁ বলবো, স্যার। মোটামুটি শোনা জিনিস আমি বলবো, এগুলো ডিসকাস হবে। আর নেক্সট, এই যে আরোহণ পদ্ধতি। আরোহণ মানে অ্যাকচুয়ালি কি? দেখো, অবরোহণ বলতে যেমন ক্ষয়ে ব্যাপারটা বোঝাচ্ছে, আরোহণ বলতে অ্যাকচুয়ালি কি? আরোহণ বলতে ব্যাকেরা লিখে না, সঞ্চয়। সঞ্চয়। সঞ্চয়, সুন্দর, সঞ্চয়। তাহলে এই সঞ্চয়ের ভাগ আমরা পড়বো কিরকম সঞ্চয়। নদী দ্বারা সঞ্চয়, বায়ু দ্বারা সঞ্চয়, ভৌমজলের মাধ্যমে সঞ্চয়, হিমবাহের সঞ্চয়, সমুদ্র তরঙ্গের সঞ্চয়, এগুলো আমরা পড়বো। এগুলো আমরা সঞ্চয়, এই টপিকগুলো আলাদা করে পড়া হবে। ক্ষয়ের মধ্যে এরকম পড়বে, নদী দ্বারা ক্ষয়, বায়ু দ্বারা ক্ষয়, হিমবাহ দ্বারা ক্ষয়, ভৌমজল দ্বারা ক্ষয়। এগুলো প্রত্যেকটাই এই যেমন এই ক্ষয় যেমন আমরা আলাদা করে বিভিন্ন নদী, সমুদ্র, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ দ্বারা পড়বো, তেমনি সঞ্চয়টাও পড়বো। তবে এই চ্যাপ্টার, এইগুলো কিন্তু আমরা কখনোই এই চ্যাপ্টারের মধ্যে পড়বো না। আমরা কিরকম চ্যাপ্টারের নাম দেবো? আমরা নাম দেবো হচ্ছে হিমবাহের কাজ। সেখানেই কিন্তু এই সঞ্চয়, ক্ষয়, এইসব ব্যাপারগুলো থাকবে। নদীর কাজ, এইগুলো কিন্তু নদী, হিমবাহ আলাদা আলাদা করে আলোচনা করবো। এবার লাস্টে চলে এসো জৈবিক। জৈবিক বলতে কি? জৈবিকের তেমন কোনো কঠিন ব্যাপার নয়। এর দুটো ভাগ অ্যাজ ইউজুয়াল, আমরা জীব বলতে উদ্ভিদ আর প্রাণীকেই তো ভাগ করি। তাহলে একটা লিখে নাও উদ্ভিদ, একটা লিখে নাও প্রাণী। তাহলে একটা উদ্ভিদ দ্বারা উদ্ভিদ দ্বারা সঞ্চয় ও ক্ষয়, প্রাণী দ্বারা সঞ্চয় ও ক্ষয়। দেখো, খুব ভালো করে দেখো, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে স্যার আমাকে পুঞ্জ জিজ্ঞাসা। ক্ষয়টা কি? কোনটা কি বলছো বলো? ওই পুঞ্জ ক্ষয় যেটা অবরোহণের ভাগের মধ্যে আছে না, ক্ষয়, পুঞ্জ ক্ষয়, আবহবিকার, ওই পুঞ্জ আমি ক্ষয় জিনিসটা কি? একটু পরেই আমি আলোচনা আরম্ভ করব যে পর্যায়ন কাকে বলে। পর্যায়ন বলতে গ্রেডেশন। এই পর্যায়নের একটা বিশেষ ভাগ হচ্ছে পুঞ্জক্ষয়। এটা হচ্ছে মাধ্যম। পুঞ্জক্ষয় বলতে মানে একটা যদি কোনো ক্ষয়ে যায়, তাহলে সেই ভূমিরূপটা কি হবে? এটা গভীর সৃষ্টি হবে। কিন্তু এমনভাবে যদি কোনো ক্ষয় ঘটে, যে ক্ষয়টা একটা ঢাল সৃষ্টি করে বা স্টেপ সৃষ্টি করে, তাকে বলতে পারি পুঞ্জক্ষয়। ঠিক আছে? ক্ষয়টা হবে, কিন্তু সেই ক্ষয়টা প্রপারভাবে হবে না, যাতে কোনো হচ্ছে গভীর কোনো গর্ত বা কোনো কিছু একটা অভ্যন্তরে কোনো সৃষ্টি হয়। তাকেই বলা হয় মানে মাস ওয়েস্টিং বা পুঞ্জ ক্ষয়। মেনলি এই পুঞ্জ ক্ষয়ের জন্য কি কি কাজ করে জানো? এটা মেনলি তোমার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণেই এই ক্ষয় হয়। বুঝতে পারলে? যে কোনো মাধ্যাকর্ষণ শক্তির কারণে কোনো অঞ্চলের শিলারাশি বা মৃত্তিকা যদি পাহাড়ের ঢাল বেয়ে বা নদীর ধার বেয়ে যদি নিচের দিকে নেমে যায়, তখন যে সামান্য স্টেপ বা সামান্য একটা মাটিতে ধাপের সৃষ্টি হয়, বা মাটিতে একটা মানে মনে হয় যে আগে কিছু পাটটা উঁচু, কিছু পাট নিচু, তাহলে তাকেই বলা হয় পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয়। কথাটা মনে থাকবে? হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চল, চল। আচ্ছা, আবহবিকার কি? কেউ বলতে পারো? আমি করাবো, কোনো অসুবিধা, আমি করাবো। আবহবিকার কি বলা যাবে? আবহবিকার কাকে বলে?
কেউ কারো কোনো আইডিয়া? আবহবিকার বলতে আমরা কি বুঝি? আবহবিকার কি বোঝা যাবে? দেখ, যে আমাদের আবহাওয়ার কিন্তু বিভিন্ন উপাদান আছে। মানে আবহাওয়া থেকে কিন্তু আবহবিকার এসছে। যেমন উষ্ণতা, বৃষ্টিপাত। এর জন্য কি হয়, যে পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন শিলার যে বিচূর্ণীকরণ হয়ে সেই শিলার মধ্যে যদি কোনো ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে আবহবিকার বলে। যেখানে কারোর কোনো হাত নেই, আবহাওয়া বা ওয়েদারের হাত আছে। আবহাওয়াকে ইংলিশে ওয়েদার বলে, আবহবিকারকে ইংলিশে ওয়েদারিং বলে। ঠিক আছে, এগুলো লেখাচ্ছি পরপর। আচ্ছা, এই ছক নিয়ে কারো কোনো প্রশ্ন? রেসপন্স করো। এই ছক নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার ওই হুম। এই যে গিরিজনী আন্দোলন বা মহিলাভোগ আন্দোলন এগুলো আলোচনা করবেন তাই তো? এগুলো এখন এই চ্যাপ্টারে করবো না, এগুলো অতটা আমাদের সিলেবাসের মধ্যেও নেই। এইগুলো হচ্ছে আচ্ছা। আমরা যখন ভূমিকম্প টপিকটা আলোচনা করব, তখন এগুলো আলোচনা করবো। যে বিভিন্ন থিওরি, বিভিন্ন আমাদের হুম, হুম। আভ্যন্তরে যে প্লেট টেকনিক থিওরি বা বিভিন্ন আছে, সেইগুলো একটু আলোচনা করবো। ঠিক আছে, ওকে। চল চল, নেক্সট আমরা যে হেডিং করে নাও, যে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট হেডিং করো, এবার টপিক আমাদের বহির্জাত দিয়ে শুরু করবো। হেডিং করো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া খুব ভালো করে বোঝো, সহজ টপিক, খুব কঠিন কিছু তো নয়। ভালো করে দেখো। দেখ, এই বহির্জাত প্রক্রিয়া তাহলে কাকে বলে? এটা ইংলিশে ওয়ার্ড কি? ইংলিশ হচ্ছে এক্সোজেনেটিক। এক্সো কথার অর্থ যেটা হচ্ছে বাইরে, বহির্ভাগ। আর জেনেটিক কথাটা এসে জেনেসিস থেকে। তাহলে জেনেসিস বলতে উৎপত্তি, যেটা বাইরে উৎপত্তি। ঠিক আছে, তাহলে এই প্রথম পয়েন্ট নোট ডাউন করবে, এই বহির্জাত প্রক্রিয়াটার কি কারণ, কেন হয় এটা, মানে কিসের, মানে কোন কোন ক্ষেত্রে, মানে কি কারণে এটা হতে পারে। তাহলে ছোট্ট একটা পয়েন্ট করো, কারণ। এই বহির্জাত প্রক্রিয়ার কারণ কি? তাহলে এই বহির্জাত প্রক্রিয়াটা সম্পন্ন হয় বিশেষ কিছু বাহ্যিক শক্তির কারণে। তাহলে বাহ্যিক শক্তি বলতে আমরা কি বলতে পারি? বাহ্যিক শক্তিগুলো কি কি? সূর্য, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, হিমবাহ, এই সমস্ত দ্বারা কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে একটু লিস্ট করে নাও। সূর্য, উষ্ণতা, উষ্ণতা অর্থাৎ উষ্ণতার পরিবর্তন। তারপর নোট ডাউন করবে তুষারপাত, বৃষ্টিপাত, তুষারপাত, বৃষ্টিপাত, তুষারপাত, বৃষ্টিপাত, নদী, বায়ু, বায়ু, হিমবাহ, হিমবাহ প্রভৃতি শক্তির কারণে কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে উৎস। তবে এইখানে উৎস যদি বলা হয়, সবচেয়ে প্রধান কার্যকরী উৎস কি, সেটাকে বলা হয় সূর্য বা সৌরশক্তি। কোশ্চেন, শর্ট কোশ্চেন দেয় যে বহির্জাত প্রক্রিয়া সব থেকে কার্যকরী উৎস কি? কার্যকরী উৎস হচ্ছে সৌরশক্তি। হ্যাঁ কি না? এরপরে ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। এই যে বহির্জাত প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পদ্ধতির ধরন কি বা প্রক্রিয়ার ধরন কি, একটা ছোট্ট করে হেডিং করে, আমি ছকে লেখানোই আছে, প্রক্রিয়ার ধরন। ধরন, তাহলে ধরন বলতে এখানে তিনটে জিনিসের কথা আলোচনা করব। অবরোহণ, আরোহণ, আর একটা কি, জৈবিক প্রক্রিয়া। প্রথমেই হেডিং করো অবরোহণ বলে, 1 নম্বর দিয়ে ছোট্ট হেডিং করো অবরোহণ। অবরোহণ, অবরোহণ, অবরোহণকে ইংলিশে কি বলা হয়? অবরোহণকে ইংলিশে, ইংলিশ টার্মগুলো শুনে লিখতে পারলে লিখে রাখো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। অবরোহণকে ইংলিশে বলা হয় ডিগ্রেডেশন প্রসেস। ঠিক আছে, অবরোহণকে যদি এক কথায় প্রকাশ করা হয়, তাহলে এটা বলা হয় কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস পাওয়া। ওকে, কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস পাওয়া। ওকে, এই উচ্চতা হ্রাস পাওয়াকে কি বলা হয়? অবরোহণ বলা হয়। ভালো করে শুনবে, কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস পাওয়া। তাহলে এই অবরোহণ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও, যে এটাতে অ্যাকচুয়ালি কি বলতে চায়, যে এটার মানে স্টেপ, মানে মেন স্টেপটা কি, যে হ্রাস পাবে কিসের কারণে? কে বলবে? এই হ্রাস পায় কিন্তু ক্ষয়ের কারণে। হ্যাঁ কি না? এরপরে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, ক্ষয় তো হচ্ছে, এই ক্ষয়জাত ভূমিরূপ কি কি, এটা বলা যাবে? ক্ষয়জাত ভূমিরূপের কয়েকটা এক্সাম্পল দিতে পারবে? আমি প্রত্যেকটা আলোচনা করব যখন, এই আলোচনা নদী, সমুদ্র তরঙ্গ, ভৌম জল, হিমবাহ আলোচনা, বায়ু আলোচনা হবে, আমরা বলবো। তবে কয়েকটা তো বলে রাখো, যে অবরোহণ পদ্ধতির দ্বারা সংগঠিত হওয়া ভূমিরূপ, এই কার আইডিয়া কি আছে?
বলা যাবে? নোট ডাউন করে নাও। যেমন ওই ক্র্যাক। মন্থকূপ শুনেছো? মন্থকূপ, তারপরে হচ্ছে গিরিখাত, গিরিখাত, মন্থকূপ, পুরো ভৌগোলিক নাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ক্ষয়জাত পর্বত প্রভৃতি, ক্ষয়জাত পর্বত প্রভৃতি মনে থাকবে। নেক্সট 2 নম্বর লেখো, যখন অবরোহ বললাম, আরোহণ। আরোহণের কথা ইংলিশ কি? অবরোহণের ইংলিশে আমরা কি বলেছি? ডিগ্রেডেশন প্রসেস। আরোহণ কথার ইংলিশ কি শুনেই মনে হচ্ছে দ্যাট ইজ আ পজিটিভ, মানে কোনো কিছুর একটা জমা বা বৃদ্ধি পাওয়া। এর কি? হচ্ছে অ্যাগ্রেডেশন প্রসেস, AGGRADATION, অ্যাগ্রেডেশন প্রসেস, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে ওপরে ওঠা। তাহলে এক কথা লিখে নাও, কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়া। কোনো ভূমিরূপের, কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়া, কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়া, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আরোহণ। তাহলে এটার জন্য প্রধান রেসপন্সিবল কি? এটা যেন রেসপন্সিবল হচ্ছে কোনো মানে প্রাকৃতিক শক্তি দ্বারা কোনো যদি ভূমির ওপর সঞ্চয় হয়। তাহলে সঞ্চিত ভূমিরূপের বাস্তবিক এক্সাম্পল কি হবে? আমাদের দুটো নাম বলো। সঞ্চিত বদ্বীপ। ভূমি, বদ্বীপ হবে। বদ্বীপ হবে, পারফেক্ট এক্সাম্পল, সুন্দর। আর বদ্বীপ সৃষ্টি হচ্ছে কার দ্বারা? আর নদীর দ্বারা, নদীর সঞ্চয় নদীর। হয়। আর কি হয়? বালিয়াড়ি। ড্রামলিং। হ্যাঁ, ভেরি ড্রামলিং গুড, হতে হ্যাঁ পারে। হ্যাঁ, একদম একদম। বালিয়াড়ি, ট্রামলিন, ট্রামলিন এটসেট্রা, অনেক কিছু। এখনো প্লাবন ভূমি, যে কোনো স্বাভাবিক যে বাঁধ, এগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে আরোহণ পদ্ধতি, হ্যাঁ কি না? এরপর দেখো, আমি আর লেখালাম না 3 নম্বর, জাস্ট 3 নম্বর একটা হেডিং করে লিখে রাখো যে জৈবিক পদ্ধতি। জৈবিক পদ্ধতি, এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। জৈবিক পদ্ধতি বলতে কি? যে একটা ইঁদুর, একটা ইঁদুর কোনো কিছু মাটির তলাটায় গর্ত করে প্রবেশ করছে, হ্যাঁ কি না? তাহলে এটা মাটির ক্ষয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে? ক্ষয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে? মাটির ক্ষয়। ক্ষয় হচ্ছে। তাহলে এটা কোনো যদি কখনো কোনো প্রাণীর দ্বারা সম্পন্ন হয়, তাহলে বলতে পারি এটা প্রাণী দ্বারা সৃষ্ট জৈবিক পদ্ধতি। আবার ধরো কোনো আমরা দেখি যে কোনো বনাঞ্চলে বা গ্রাম বাংলায় দেখা যায় উই ঢিপি, হ্যাঁ কি না? এটা মাটির উপরে একটা উইয়ের মাটির আস্তরণ তৈরি হয়েছে ঢিপির মতো। তাহলে এটার জন্যও দায়ী প্রাণীরা, হ্যাঁ কি না? তাহলে এই সমস্ত যে ভূমিরূপ, যেটা প্রাণী বা উদ্ভিদ নিজেদের প্রয়োজনে সংগঠিত করে, তাহলে এটাকেই বলা হয় যে এমন একটা বিশেষ প্রক্রিয়া যেটা প্রাণীদের বা জীবদের দ্বারা সংগঠিত হচ্ছে। তাহলে এই বহির্জিত প্রক্রিয়াগুলি জীব, উদ্ভিদ বা প্রাণীর দ্বারা সৃষ্ট হয়। হচ্ছে, অসুবিধা নেই। এরপর আমার যেটা জানার প্রয়োজন, এটার মতো দেখো, তাহলে আমরা বহির্জিত প্রক্রিয়াটা মোটামুটি আলোচনা করলাম। বহির্জিত প্রক্রিয়া আলোচনা করার পর একটা নেক্সট হেডিং করতে হবে যে পর্যায়ন। ছোট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, হেডিং করো পর্যায়ন। পর্যায়ন, পর্যায়নের ইংলিশ টার্ম লিখে রাখো গ্রেডেশন। পর্যায়নের ইংলিশ টার্ম লিখে রাখো গ্রেডেশন। এই পর্যায়ন বলতে কি বুঝি আমরা? পর্যায়ন কি? ভালো করে শুনে রাখো। পর্যায়ন হচ্ছে, এটা এমন একটা ব্যাপার যেটা পুরোপুরি কোনো বর্জিত শক্তির ক্ষয় আর সঞ্চয় কার্য যদি মিলিত হয়, ঠিক আছে? মিলিত হয় বলতে কি, এটা সংজ্ঞা দিলে কিরকম বলবো? যে বহির্জাত শক্তিগুলির সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে উঁচু নিচু ভূমিভাগের সমুদ্রপৃষ্ঠে পরিণত হওয়াকে পর্যায়ন বলা হয়। তাহলে পর্যায়ন হচ্ছে এমন একটা জিনিস, ভালো করে বুঝবে, পর্যায়ন হচ্ছে এমন একটা জিনিস যেখানে সঞ্চয় আর ক্ষয় একত্রে সম্পন্ন হয়, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, এর কে বাস্তবিক এক্সাম্পল আমরা কি দেব? বাস্তবিক এক্সাম্পল কি দেব? দেখো, আমি ধরো এটা ভূমি, এই ভূমির পরে এইখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আস্তে আস্তে এটা নেবে গেছে, ভূমিটা নেবে গেছে। এই ভূমিটা নেবে গিয়ে এখানে জলরাশি, অর্থাৎ এইটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ। ওকে, এটা সমুদ্রপৃষ্ঠ মনে রাখো। তাহলে বাকি ভূমি কি সমুদ্রের লেভেলেই এরকম আছে? তা তো নয়। তাহলে বিভিন্ন প্রান্তে আহ, পাহাড় পর্বত, কোনো জায়গায় মালভূমি, কোনো জায়গায় উচ্চ মানে উঁচু জমছে। এই জমতে জমতে এক সময় সমুদ্রে সেরকম ভাবে মিশছে, হ্যাঁ কি না? ভূমিরূপ তো এরকমই হয় যে পাহাড় পর্বত সব কিছু। তাহলে প্রতিটা জায়গায় দেখো, যদি আমরা এই লাইনটাকে সমুদ্র পৃষ্ঠ মনে করি, ভালো করে বুঝবে, এইটাকে যদি সমুদ্র পৃষ্ঠ মনে করি বা সমুদ্রের, যেটাকে আমরা কোনো কিছু দেখবে কোনো প্ল্যাটফর্মে যদি যাও, কোনো একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাও,
প্ল্যাটফর্মে একটা যে বোর্ড লাগানো থাকে, সেই বোর্ডে কিন্তু লেখা থাকে যে সেই স্টেশনের নামটা আহ, 3টে ল্যাঙ্গুয়েজে, ইংলিশে, হিন্দিতে, আর সেইখানকার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব বাংলা লেখা থাকে, ঝাড়খণ্ডে গেলে হিন্দিতে বা ঝাড়খণ্ডী ভাষায় লেখা থাকে। এবার তার তলে দেখবে দুটো নাম্বার লেখা থাকে, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। কি কি নাম্বার? একটা লেখা থাকে যে নিয়ারেস্ট জাংশন স্টেশন থেকে কতটা দূরে, আর একটা লেখা থাকে যে MSL। এই কথাটা শুনেছো? MSL দেখেছো কখনো? একটা নাম্বার MSL মানে কি, যে ধরো 135 MSL। MSL বলতে মিটার ফ্রম সি লেভেল, মানে ওই প্ল্যাটফর্মটার অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে আহ, এত মিটার উপরে যে নাম্বারটা লেখা আছে। ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠে অবস্থান করতেই পারে, মানে সমুদ্র যে লেভেলে অবস্থান করতেই পারে কোনো প্ল্যাটফর্ম, না করার সম্ভাবনাই বেশি, কারণ লাইন পাততে হলে তো কিছুটা উঁচু হতেই হবে। তাহলে সামান্য হয়তো উঁচু হতে পারে, যত আমরা উপরের দিকে যাব, অর্থাৎ মানে পর্বতের দিকে যাব, ভূমিরূপের দিকে, তত উচ্চতম আস্তে আস্তে হয়। যেমন আমাদের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটা? দার্জিলিংয়ের ঘুম। তো এরকম প্রতিটা প্ল্যাটফর্মের মেজারমেন্টে কিন্তু লেখাই থাকে, সেখান থেকে মোটামুটি সেই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচু সেটা বোঝা যায়। তাহলে এই জায়গাটা আমরা যদি লক্ষ্য করি যে প্রতিটা স্টেশন বা প্রতিটা গ্রাম, প্রতিটা ডিস্ট্রিক্ট সমুদ্রপৃষ্ঠ থেকে, যদি এইটাকে আমি সমুদ্রের তল মনে করি, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো না কোনো হাইটে উঁচু। তাহলে এই যে হাইটে যে উঁচু হচ্ছে, এর কারণ কি? এটা কি আমরা নিজেরা কেউ ঠিক করেছি? আমার অনেক সময় থেকে বন্যা যখন হয়, পাশের গ্রামে জল নাবে না, কিন্তু আমাদের গ্রামে জল নেমে গেছে, বা আমাদের গ্রামে জল নামছেই না, কিন্তু পাশের গ্রামে জল অনেক দিন আগে জল বন্যা হয়ই নি। তাহলে এইটা কেন হচ্ছে? এটা কি কোনো আমাদের নিজস্ব কোনো রিজন আছে, বা আমাদের কোনো সরকার বা আমরা নিজেরা কোনো কিছু বিশেষ কোনো প্ল্যান করেছি? না, এটা কিন্তু প্রকৃতি থেকে তৈরি। এর কারণটা কি? এর কারণটা কি বলা হয় পর্যায়ন। তাহলে পর্যায়ন বলতে আমরা বলতে পারবো না যে কোথায় আমাদের সঞ্চয় কাজ হয়, কোথায় ক্ষয় কাজ হয়, কিন্তু ভূমিরূপের ওপর সঞ্চয় আর ক্ষয় কাজের ফলে উঁচু নিচু ভূমিভাগ উৎপন্ন হয়ে থাকে, আবার সেটা পরিবর্তিত হয়ে থাকে। এই উৎপন্ন হওয়া এবং পরিবর্তিত হওয়া, যার যেটা হতে হতে ধীরে ধীরে সমুদ্র পৃষ্ঠে মানে পৌঁছে যাওয়া, এটাকেই বলা হয় পর্যায়ন। কথা বুঝতে পারলে? হ্যাঁ কি না? তাহলে ভালো করে শুনবে। ধীরে ধীরে পর্যায়ক্রমিক ক্রিয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের বন্ধুরতা, বন্ধুরতা বলতে কি, বন্ধুরতা বলতে উঁচু নিচু যে একটা একটা এবড়ো খেবড়ো যে ব্যাপারটাকে বলি, সেই বন্ধুরতা ক্রমশ হ্রাস পায় এবং ধীরে ধীরে একই সমতলে নেমে আসে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় পর্যায়। কথা বুঝতে পারলে? লিখে রাখো পয়েন্টটা, যে ক্ষয় কার্য, ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফল, ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপের ভূমিরূপের বন্ধুরতা, বন্ধুরতা কথাটা আশা করি ব্যাখ্যা করতে পেরেছি। বন্ধুরতা হ্রাস পেয়ে সমতলে পরিণত হওয়া। ওকে, একেই বলা হয় পর্যায়ন, সমতলে পরিণত হওয়া। ওকে, কথা বোঝা গেছে? এবার চল, এই যে কোনো কিছু পর্যায়ন, এই পর্যায়ন তাহলে কিভাবে সম্পন্ন হতে পারে, এটা কিন্তু বলা উচিত। কিভাবে সম্পন্ন হতে পারে বলো? কোন কোন পদ্ধতি সম্পন্ন হতে পারে? বায়ুর ক্ষয়কার্যের ফলে। না না, ক্ষয় টয় বলতে পারবো না, দুটো পদ্ধতি সম্পন্ন হয়, একদম ইজি। কি? একটা হচ্ছে আরোহণ, একটা অবরোহণ। হ্যাঁ কি না? একটা আরোহণ, একটা অবরোহণ, এই দুটো পদ্ধতি সম্পন্ন হয়। এছাড়া কি কোনো পদ্ধতি দরকার? এই দুটোর মিলিত ফল। ওকে, এই দুটো যদি একত্রে কাজ না করে, কখনো কোনো ভূমিরূপ সমতলে পরিণত হতে পারে? রেসপন্স করো, হ্যাঁ কি না? কোনো যদি একটা গভীর অংশ থাকে, সেখানে সঞ্চয় হওয়া প্রয়োজন। কোনো যদি একটু উঁচু অংশ থাকে, তার কি হওয়া প্রয়োজন? ক্ষয় হওয়া প্রয়োজন। তাহলে সমতল থাকতে হলে তো দুটোই প্রয়োজন। শূন্য। তাহলে এটা বলা হয়ে থাকে এক কথায় যে অবরোহণ এবং আরোহণ পদ্ধতি যখন মিলিত হবে,
সম্পন্ন হয় কোনো ভূমিরূপ সমতল করে ফেলে, তাকে পর্যায়ন বা গ্রেডেশন বলে। হ্যাঁ কি না? বোঝা গেছে? এইবার ভালো করে শুনবে। এই যে তোমরা যে কথাগুলো বললে না, এই যে কথাগুলো বলতে যে ভূমি মানে নদী, বায়ু এগুলো বলছো, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় গ্রেডেশন এজেন্ট। ইংলিশে বলে গ্রেডেশন এজেন্ট, বাংলায় বলা হয় পর্যায়নের মাধ্যম। ওকে, বাংলায় বলা হয় পর্যায়নের মাধ্যম। তাহলে পর্যায়নের মাধ্যমে বলতে কি, এই যে আরোহণ অবরোহণ তো এমনি হচ্ছে না রে বাবা, কোনো কোনো বিশেষ শক্তির দ্বারা সম্পন্ন হচ্ছে। এইগুলোকেই বলা হয় যেটা পর্যায়ন সম্পন্ন করে। যেমন হচ্ছে জলধারা। জলধারা বলতে জন্য সমুদ্র নয়, জলধারা বলতে খালও বলতে পারি না, নদী বলতে পারি। লিখে রাখো নদী বা জলধারা। যেই জলধারা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ রোল প্লে করে ক্ষয় এবং সঞ্চয় বোধ। হ্যাঁ কি না? নদীর উচ্চ গতিতে কি হয়? ক্ষয় হয়, এবং একদম নিম্ন গতিতে কি হয়? সঞ্চয় হয়। হয়তো নেক্সট হচ্ছে কি বায়ু। বায়ুর দ্বারা সঞ্চয় আর ক্ষয়, আরোহণ অবরোহণ দুটোই সম্পন্ন হয়। হিমবাহের দ্বারা মেনলি কি সম্পন্ন হয়? মেনলি কিন্তু ক্ষয় সম্পন্ন হয়। হ্যাঁ কি না? এছাড়া সমুদ্র তরঙ্গ, ভৌম জল। সমুদ্র তরঙ্গ, আর একটা হচ্ছে ভৌম জল। ভৌম জল হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পর্যায়নের মাধ্যম। ইংলিশ টার্ম লিখে রাখতে পারো যে গ্রেডিং এজেন্ট হচ্ছে। রেসপন্স করবে, কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে তো। হয়েছে। চল নেক্সট একটা ছোট্ট হেডিং করে নাও, বেশি তেমন ইম্পর্টেন্ট ব্যাপার এখানে নেই। যে পুঞ্জিক্ষয়। নেক্সট হেডিং করো, পুঞ্জিক্ষয়। পুঞ্জিক্ষয়। এই পুঞ্জিক্ষয় বলতে কি বুঝি এক্ষুনি বলা হয়ে গেছে, যে অভিকর্ষজ বলের প্রভাবে ধীরে ধীরে সংগঠিত হওয়া ক্ষয়। লিখে নাও, জাস্ট ছোট্ট করে লিখে নাও যে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে, বা অভিকর্ষজ ত্বরণ লেখা দরকার নেই, অভিকর্ষজ বলের প্রভাবে লেখো। অভিকর্ষজ বলের প্রভাবে, বলের প্রভাবে খুব দ্রুত হারে সংগঠিত হওয়া, দ্রুত হারে সংগঠিত হওয়া ভূমির ক্ষয়। লিখে নাও, দ্রুত হারে সংগঠিত হওয়া ক্ষয়। ওকে, হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করবে আবহ বিকার। ছোট ছোট কয়েকটা পয়েন্ট করা দরকার। আবহ বিকার, তাহলে আবহ বিকারটা একটু ব্যাখ্যা হয়েই গিয়েছিল, যে আবহাওয়ার ক্ষেত্রে, আবহাওয়ার ক্ষেত্রে বলতে আবহাওয়ার যে দ্বারা বা বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, এইসবের দ্বারা যদি ধীর প্রক্রিয়ায় কোনো ক্ষয় ঘটে। লিখে নাও যে আবহাওয়ার উপাদানের দ্বারা, আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, কথাটা ভালো শোনাবে, বিভিন্ন উপাদান দ্বারা খুব ধীর গতিতে সংগঠিত হওয়া ক্ষয়। বিভিন্ন উপাদান আর লেখালাম না আমি, বিভিন্ন উপাদান দ্বারা ধীর গতিতে সংগঠিত হওয়া ক্ষয়, সংগঠিত হওয়া ক্ষয় হচ্ছে আবহ বিকার। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে, লেখা হয়েছে, রেসপন্স করো। হ্যাঁ স্যার। হচ্ছে, এগুলো কিন্তু ছোট 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 কোশ্চেনের জন্য এরকম ভাবে দিয়ে দেয়। এবার নেক্সট আমাদের যে কয়েকটা ছোট ছোট পয়েন্ট, দুটো পয়েন্ট আর করলে আমার এই টপিক শেষ হয়ে যাবে। দেখো, কেউ শুনেছো এই টার্মটা টেরারোসা? এটা দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। টেরারোসা একটা বইতে উল্টাচ্ছিলাম, 16 সালের আগে বইটা পাবলিশ করেছিল কোন একটা পারুল না সাঁতরা কোন একটা প্রকাশনে। তো সেখানে এই একটা এমসিকিউ দিয়েছিল এই কোশ্চেনের উপর, টেরারোসা কি? কেউ বলতে পারবে? ভালো করে শুনে নেবো, এটা একটা তেমন ইম্পর্টেন্ট ব্যাপার নয়। টেরা কথার অর্থ কাদা, আর রোসা কথার অর্থ লাল। অ্যাকচুয়ালি টেরারোসা কথার অর্থ কি? যে লাল কাদা মাটি, লাল কাদা মাটি। একটু লিখে নাও, লাল কাদা মাটি। তাহলে এই টেরারোসার ব্যাপারটা কি? চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো যদি মানে ঢালে যদি কোনো অ্যাসিডের উপস্থিতি হয়, সেখানে
এই প্রকার লাল বর্ণের মৃত্তিকা সৃষ্টি হয়। লিখে রাখো, চুনাপাথর যুক্ত অঞ্চলে এই ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। লিখে রাখো, চুনাপাথর যুক্ত অঞ্চলে যুক্ত অঞ্চলে অঞ্চলে এই ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। এই ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। হচ্ছে অসুবিধা নেই। দেখো, এটা কিন্তু ভূমিরূপের কারণেই হচ্ছে। নেক্সট একটা আমাদের লেখানোর প্রয়োজন, যে এটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, টেরাডোসা। নেক্সট নোট ডাউন করবে, নগ্নি ভবন। নগ্নি ভবন, যাকে ইংলিশে বলা হয় ডিনিউটেশন। নিউড বলতে নগ্ন, সেখান থেকে ডিনিউটেশন, নগ্নি ভবন। কথাটা কেউ শুনেছো কি? বলবে, শুনে থাকলে বলবে, যদি শুনে না থাকো তাহলেও বলে যে স্যার শুনিনি। বলো একটু যে এই নগ্নি ভবন কথাটা কোথাও শুনেছো, কোনো পড়তে গিয়ে কোথাও? বলতে পারবে? খুব কঠিন কিছু নয় কিন্তু। দেখো, আর অবরোহণ প্রক্রিয়া কি কি হয় বলেছিলাম? অবরোহণ প্রক্রিয়া প্রথম পেজেই খোলো, যেখানে ছক লিখিয়েছিলাম। কি 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 প্রক্রিয়া সম্পন্ন হয়? তোমার হচ্ছে অবরোহণ প্রক্রিয়া কি কিভাবে সম্পন্ন হয় বলো? বলা উচিত, বলবে? সঞ্চয়ের দ্বারা। অবরোহণ প্রক্রিয়া যে সম্পন্ন হচ্ছে কিসের দ্বারা সম্পন্ন হচ্ছে, মানে কি 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 প্রক্রিয়া দ্বারা সম্পন্ন করেছিলাম অবরোহণ প্রক্রিয়া? এটা ক্ষয়, পুঞ্জক্ষয়, আবহ বিকার। ব্যাস, এটাই। তাহলে কোনো একটা ভূমিরূপের ওপরে অবরোহণ প্রক্রিয়ার যে তিনটে বিশেষ পদ্ধতি, আবহবিকার, পুঞ্জিক্ষয় আর ক্ষয়ীভবন বা ক্ষয়, এই তিনটে যদি একত্রে কাজ করে তাহলে নগ্নিভবন বলে। কেন নগ্নিভবন বলবে? ভালো করে শুনে রাখো, একত্রে যদি কাজ করে তাহলে ভূপৃষ্ঠের ওপরের যে শিলা থাকে না, সেই শিলাটা ক্ষয়ে গিয়ে অপসারিত হয়ে যায় এবং নিচের শিলাস্তরটা উন্মুক্ত হয়। তাই একে নগ্নিভবন বলে। মানে ওপরের শিলাটা নিচের শিলাটাকে ড্রেসের মতো আস্তরণ করে রেখেছিল, অবরোহণ পদ্ধতির দ্বারা ওই শিলাস্তরটার আস্তরণটা ড্রেসের মতো সরে যাচ্ছে, মানে বলতে পারে নিচের নিচের শিলাটা নগ্ন হয়ে যাচ্ছে, তাই এটাকে বলি নগ্নিভবন। বোঝা গেল? তাহলে লিখে রাখো যে, লিখে রাখো, অবরোহণ পদ্ধতি দ্বারা অবরোহণ পদ্ধতি দ্বারা কোনো ভূপৃষ্ঠের 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 উপরিস্তরের শিলা উপরিস্তরের শিলা শিলা স্পেলিং ভুল হয়েছে, সরি। উপরিস্তরের শিলা শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে অভ্যন্তরের শিলা উন্মুক্ত হলে, বা নিচের স্তরের শিলা লিখে রাখতে পারো, নিচের স্তরের শিলা উন্মুক্ত হলে তাকে নগ্নিভবন বলে। শিলা উন্মুক্ত হলে তাকে নগ্নিভবন বলে। বুঝছে? অসুবিধা নেই, মনে থাকবে। তাহলে এই নগ্নিভবনকে একটা বিশেষ রূপ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই নগ্নিভবনকে লিখে নাও, নগ্নিভবন ইজ ইকুয়াল টু আবহবিকার প্লাস পুঞ্জিক্ষয় বা পুঞ্জিত ক্ষয়ও দেখবে বিভিন্ন বইতে লেখা থাকে, একই জিনিস কিন্তু। পুঞ্জিক্ষয় প্লাস ক্ষয়ীভবন, যেটাকে ক্ষয় লিখেছিলাম সেখানে ক্ষয়ীভবন কথাটা একটু বেটার শোনায়। হচ্ছে, তাহলে এটাকেই না, যে মানে আরেকটা এরকম ভাবে কিন্তু বিভিন্ন জিওগ্রাফির মানে ক্ষেত্রে ইউজ করা হয়, যে ডি ইজ ইকুয়াল টু ডাব্লু প্লাস এমডাব্লু প্লাস ই। মনে থাকবে, ডাব্লু বলতে কি? ডিনিউডেশন, সরি 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 ডি বলতে ডিনিউডেশন, যেটাকে নগ্নিভবন বলি। ডাব্লু বলতে কি? ওয়েদারিং, মানে আবহবিকার। আর তারপরে পুঞ্জিক্ষয় বলতে যেটাকে মাস ওয়েস্টিং বলা হয়। আর ই ফর ইরোশন, ইরোশন বলতে ক্ষয়ীভবন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? তাহলে তিনটে প্রক্রিয়া কোনো ক্ষেত্রে যদি একত্রে সম্পাদিত হয় তখনই আমরা সেটাকে নগ্নিভবন বলবো।
রেসপন্স করো, মোটামুটি বোঝা গেছে নাকি না? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? চলো লাস্ট আর একটা লিখে রাখো যে ভূ বিপর্যয়। একটা লাস্ট পয়েন্ট নোট ডাউন করো, ভূ বিপর্যয়। ভূ বিপর্যয়, ওকে, যাকে ইংলিশে বলা হয় ডিজাস্টারিজম। এই ডিজাস্টারিজম কি বা ভূ বিপর্যয় কি? দেখো, দীর্ঘকাল ধরে মানে বহু যুগ ধরে একটু একটু করে উত্থান ও নিমজ্জনের দ্বারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটে তাকে হচ্ছে ভূ বিপর্যয় বলে। হঠাৎ করে কিন্তু আমরা এর পার্থক্য বুঝতে পারবো না। ধীরে ধীরে যদি এই ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে ভূ বিপর্যয় বলা হয়, বা যেটাকে বলে ডিজাস্ট্রোফিজম বলা হয়। ইংলিশ টার্ম কঠিন, করতে হবে না। তার এক্সাম্পল কি? টার্সিয়ারি যুগে কিন্তু হিমালয়ের উত্থান, এটা কিন্তু ভূ বিপর্যয়ের মধ্যে পড়ে। তাহলে লিখে রাখো যে দীর্ঘকালীন ধরে, লিখে রাখো দীর্ঘ সময় ধরে উত্থান ও নিমজ্জনের দ্বারা দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন বা ভূমিরূপের পরিবর্তন এটাকেই বলে বিপর্যয়। আর মনে রাখা প্রয়োজন, এই ভূ বিপর্যয় কিন্তু সাময়িক সময়ের জন্য লক্ষ্য করতে চাইলে বুঝতেই পারবে না। লিখে নাও, টার্সিয়ারি যুগে হিমালয়ের উত্থান। ক্লিয়ার? এই হচ্ছে আজকের আমার টপিক। কোনো ডাউট থাকলে অসুবিধা থাকলে বলো আমাকে, যেটুকু বলার প্রয়োজন এখান থেকে আমি কিন্তু বলে দিলাম। রেসপন্স করো। স্যার বলছে পুঞ্জিক্ষয়ের কোনো উদাহরণ যদি একটু দেন। না, পুঞ্জিক্ষয়ের বাস্তবিক এক্সাম্পল নেই বলতেই চলে। বুঝতে পারলে? পুঞ্জিক্ষয় বলতে খুব ধীর গতিতে হয় তো, যেটা পুঞ্জিক্ষয় আমরা যে অভিকর্ষের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি হয় তো, এখানে না এর ভূমিরূপের উপর এর এফেক্টটাই বড্ড কম। ঠিক আছে, আবহবিকার তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারবো, কিন্তু এমনি পুঞ্জিক্ষয়ের কিন্তু তেমন কোনো এক্সাম্পল নেই। কারণ এটা একটা অভিকর্ষের সঙ্গে সঙ্গে কোনো ধূলিকণা চলে যাচ্ছে। বুঝতে পারলে? এখানে তেমন কোনো এক্সাম্পল নেই বললেই চলে। এটা হয় যে কোনো কোনো ক্ষেত্রে একটা পাহাড়ের ধাপ সৃষ্টি হওয়া, বা পার্বত্য অঞ্চলে কোনো একটা জলরাশির একটা মানে জল যে পড়ছে, মানে পাহাড়ের গা বরাবর যে কোনো জল বা কোনো নদীর যে সরু নদীর ধারা সৃষ্টি, এটা হচ্ছে পুঞ্জিক্ষয়ের একটা এফেক্ট বলতে পারি। যে কেন এই পথে একটা নদীর সৃষ্টি হচ্ছে, এটা পুঞ্জিক্ষয়ের কারণে সৃষ্টি হয়েছে বলা যায়, কিন্তু এরকম কোনো বাস্তবিক এক্সাম্পল নেই। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? দেখো, এটা কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এই বইয়ের যেটা প্রক্রিয়ার টোটাল টপিক। নেক্সট দিন আমরা আলোচনা করবো, আলোচনা করবো ঠিক এর পরে। দেখো, আমি ফার্স্ট পেয়ে যাই, আমরা হচ্ছে বইয়ের যেটা মোটামুটি এই পার্টটা আলোচনা করলাম। এবার দেখো, এই যে ক্ষয় সঞ্চয় যে আর অবরোহণ আরোহণের ক্ষেত্রে আমরা বললাম না যে এতগুলো প্রক্রিয়া প্রয়োজন, এতগুলো প্রক্রিয়া বলতে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এই ব্যাপারগুলো একটা শুরু করবো। অর্থাৎ নদীর কাজ। তাহলে নদীর কাজের ক্ষেত্রে নদীর 3 রকম কাজ হয় আমরা জানি: ক্ষয়, বহন, পদক্ষেপণ। এইগুলো প্রত্যেকটা কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, এবার সেখানে আমরা আলোচনা করব কোন নদীর ক্ষেত্রে কোন কাজ, যেটার বাস্তবিক এক্সাম্পল কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।